দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এপিসোড 51 এবং আপনাদের সাথে আছি আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। দর্শক, বাত ব্যথা আমাদের অনেকের খুব কমন একটি সমস্যা এবং আমরা অনেকে এই সমস্যায় ভুগি। বাত ব্যথা নিয়ে বিভিন্ন কথা বলবো আজ। মূলত আলোচনা করতে চলেছি দর্শক আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে এবং বাত রোগের আধুনিক চিকিৎসা নিয়ে। দর্শক, বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা আয়োজিত ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্টে সবাইকে আমন্ত্রণ জানাই এবং আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু আপনারা দেখছেন পর্দায়। এই বিষয়ে কথা বলতে আমন্ত্রণ জানাই আমাদের আজকের গেস্ট এক্সপার্ট ডক্টর ফারজানা সুমি ম্যাম। তিনি এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এমআরসিপি ইউকে, এমডি রিউমাটোলজি, অ্যাসোসিয়েট কনসালট্যান্ট রিউমাটোলজি অ্যান্ড ইন্টারনাল মেডিসিন, স্কয়ার হসপিটাল লিমিটেড। অনেক ধন্যবাদ স্বর্ণা, আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি রাজ টিভিকে এবং বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি আহ, এবং এই অনুষ্ঠানটি যারা স্পন্সর করছেন ড্রাগ উপাসিটির সৌজন্যে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম, এবং আমি আপনাকে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের আজকের আলোচনায় আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমার দর্শকদের পক্ষ থেকে, রাজ টিভি পরিবারের পক্ষ থেকে, ডেল্টা ফার্মার পক্ষ থেকে আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা। দর্শক, আমি বলেছি আমাদের আলোচনার বিষয়বস্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস বাত রোগের আধুনিক চিকিৎসা। এ সংক্রান্ত কোনো প্রশ্ন যদি থাকে, আপনাদের কোনো কিছু জানবার থাকে আমাদের কাছ থেকে, আমাদের কমেন্ট সেকশন কিন্তু খোলা আছে। আপনারা সেখানে নাম, বয়স, সমস্যার কথা একটু বিস্তারিত লিখে কিন্তু জানাতে পারেন। আমরা আছি আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য। দর্শক, আমাদের আজকে লাইভের সাইন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই ইউপাসিক। সরাসরি দেখছেন রাজ টিভি এবং রাজ টিভি হেলথ কে লাইভে। লাইভটি শেষ হয়ে যাওয়ার পরও আমাদের পেজেই পাবেন আমাদের আজকের লাইভটি। চাইলে পরেও দেখে নিতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই তথ্য ইনফরমেশন গুলো আপনারা কিন্তু পরেও পেয়ে যাবেন। দর্শক, আমাদের এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে আমরা আমাদের তথ্যগুলো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি। আজ জানবো রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং বাত রোগের আধুনিক চিকিৎসা নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য আজ আমরা উপস্থিত হয়েছি। দর্শক, আমাদের সাথেই থাকুন। আমি শুরুতেই ডক্টর ফারজানা সুমি ম্যামের কাছে জানতে চাই, ম্যাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস দ্বারা আমরা কি বুঝি? রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে অনেক ধরনের বাতরোগের মধ্যে একটা বিশেষ ধরনের বাতরোগ। এই বাতরোগটি সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস যখন আমরা দেখবো যে একজন পেশেন্টের অনেকগুলো জয়েন্ট আক্রান্ত হচ্ছে, বিশেষত হাতের জয়েন্ট গুলো বেশি আক্রান্ত হচ্ছে এবং দুই হাতের জয়েন্ট একসাথে আক্রান্ত হচ্ছে, তখনই বিশেষ করে আমরা বেশি ধরনের বাতরোগকে সন্দেহ করে থাকি। তো এটার ইংলিশ একটা নাম আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, বা আমরা এটাকে বাতরোগ হিসেবে আহ জানতে পারি। হ্যাঁ, অনেকগুলো বাতের মধ্যে এটা একটা বিশেষ ধরনের বাতরোগ। অসংখ্য ধন্যবাদ ম্যাম। বাত রোগ জিনিসটা তো আসলে অনেকের কাছে পরিচিত একটি বিষয়। তো আজকে একটু রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে একটু কথা বলতে চাই ম্যাম। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনি বলেছেন যে মহিলাদের বেশি হয়। তো আর কারা আসলে ঝুঁকির মধ্যে আছে, কোন বয়সটাতে বেশি হচ্ছে ম্যাম? মহিলাদের মধ্যে কারা বেশি আক্রান্ত হচ্ছে, এই ব্যাপারটি নিয়ে একটু জানতে চাই। যদিও আমি বলেছি মহিলাদের মধ্যে বেশি হয়, কিন্তু এটা পুরুষ রোগীরাও আক্রান্ত হয়ে থাকে, এটা আমি একটু যোগ করতে চাই। আর কোন বয়সে আক্রান্ত হয়ে থাকে, আমরা দেখেছি যে এটা মধ্যবয়স্ক যারা, মিডল এজ ফিমেল, ওনারাই বেশি আক্রান্ত হয়ে থাকেন। হ্যাঁ, এই বিশেষ ধরনের বাতরোগে। ধন্যবাদ ম্যাম। ম্যাম, কি কারণে আসলে এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা হয়? আমি যদি প্যাথো জেনেসিসটা একটু জানতে চাই দর্শকদের কাছে, একটু সহজ ভাবে ম্যাম যদি উপস্থাপন করতেন যে কেন আসলে ব্যথাটা হচ্ছে। আচ্ছা, সহজভাবে যদি বলি, এটা আমরা বিজ্ঞানের ভাষায় বলি, একটু এটাকে বলা হয় অটোইমিউন ডিজিজ। এখন একটু সহজভাবে বলি, অটোইমিউন ডিজিজ বলতে যেটা বোঝায় যে আমাদের শরীরে রোগ প্রতিরোধকারী ক্ষমতা যেটা থাকে, এটা যে বাইরের জীবাণুর বিরুদ্ধে কাজ করার কথা, কিন্তু অটোইমিউন ডিজিজ গুলোতে খুব আনফরচুনেটলি এটা পেশেন্টের বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে কাজ করে। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস বিশেষ ধরনের বাতরোগে এই যে বডির অটোইমিউন সিস্টেম পেশেন্টের জয়েন্টের বিরুদ্ধে বেশিরভাগ সময় কাজ করে থাকে। তো দেখা যায় যে জয়েন্টের বিরুদ্ধে যখন কাজ করে, জয়েন্টে প্রদাহ হয় এবং প্রদাহ যদি চলতে থাকে, ট্রিটমেন্ট যদি না হয়, চিকিৎসা যদি পর্যাপ্ত পরিমাণে না হয়, সুচিকিৎসা না হয়, তাহলে আলটিমেটলি জয়েন্ট গুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ডিফর্মিটি ডেভেলপ করে, তার মানে জয়েন্ট গুলো তার যেটা নর্মাল আকৃতি, নর্মাল শেপ, সে শেপে বা সে আকৃতিতে তার থাকে না।
তখন এই জয়েন্ট গুলো নষ্ট হতে থাকে এবং অকার্যকরী হয়ে যায়। কার্যকারিতাটা কার্যকর মানে সরি ক্ষমতাটা, হ্যাঁ, যে কাজ করার যে ক্ষমতা সেই জয়েন্ট পার্টিকুলার জয়েন্ট গুলো লুজ করতে থাকে। তো এই জন্য এটাকে বলা হয় অটোইমিউন ডিজিজ। হ্যাঁ, তো এই অটোইমিউন ডিজিজটা, প্রশ্নটা ছিল যে কেন হয় বা প্যাথোজেনেসিসটা, অটোইমিউন ডিজিজের কারণগুলো খুব ইন্টারেস্টিং, এখনো আননোন। তো মনে করা হয় যে এটা অনেকগুলো ফ্যাক্টরের কম্বিনেশনে হয়। হ্যাঁ, যেমন হচ্ছে মনে করা হয় যে বংশগত একটা কারণ থাকে, জেনেটিক্স যেটাকে বলা হয়, এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর থাকে, ইনফেকশন কিছু ফ্যাক্টর থাকে, এটা নোন আননোন দুটাই ইনফেকশন, এবং আরো অনেক ফ্যাক্টর যেগুলো এখনো আমরা জানি না। সবকিছু মিলিয়ে এটা হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি কোনো নির্দিষ্ট কারণে হচ্ছে না, অনেকগুলো ফ্যাক্টরের কম্বিনেশনে হচ্ছে। এবং এখানে যেটা হচ্ছে যে আলটিমেটলি বডির ইমিউন সিস্টেমটা বডির বিরুদ্ধে কাজ করে। হ্যাঁ, আর রিমাটোআর্থ্রাইটিসে যেটা হয় সেটা হচ্ছে জয়েন্ট ছাড়াও এটা শরীরের অন্যান্য অঙ্গের বিরুদ্ধেও কিন্তু অটোইমিউন সিস্টেমটা কাজ করে থাকে। জয়েন্ট ছাড়াও এটা চোখ থেকে শুরু করে চোখ, হার্ট, ফুসফুস, হ্যাঁ, লাংস কে এটা বিশেষভাবে এটা আক্রান্ত হতে পারে, লাংস, ফুসফুস। ঠিক আছে, তাহলে এটা জয়েন্ট ছাড়াও চোখ, আমাদের হৃদযন্ত্র যেটাকে বলে হার্ট, ফুসফুস, ত্বক, এইসব নার্ভাস সিস্টেম অর্থাৎ হচ্ছে স্নায়ুতন্ত্র, তো এইসব অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আক্রান্ত হতে পারে। তো আমি যদি ইনি নার্সেও আমি বলি এটা একটা অটোইমিউন ডিজিজ, এটা শরীর রোগ প্রতিরোধকারী ক্ষমতা শরীরের বিরুদ্ধে কাজ করে এই ডিজিজটা করে থাকে। অসংখ্য ধন্যবাদ ম্যাম, চমৎকার ভাবে গুছিয়ে অনেক সহজ কথায় দর্শকদের সামনে উপস্থাপন করলেন যে আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর পেছনের কারণটা কি। আমরা জানলাম কারণ সম্পর্কে ম্যাম। আমরা তো আসলে বুঝতে পারছি রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি বাত রোগ, এবং বাত মানেই ব্যথা। তো এর সাথে সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিস এ আর কি কি উপসর্গ দেখা দিতে পারে? আপনি বলেছেন যে এটি একটি অটো ইমিউন ডিজিজ, এবং শুধুমাত্র আমাদের জয়েন্ট গুলো না, আমাদের চোখ, হার্ট, লাংস, নার্ভাস সিস্টেম গুলোকেও এগুলো এফেক্টেড করছে। সেক্ষেত্রে আর কি কি উপসর্গ দেখা দিতে পারে ম্যাম? একটু উপসর্গগুলো সম্পর্কে জানতে চাই। উপসর্গগুলো হচ্ছে খুব সহজভাবে যদি বলি, যে আমি যদি উপর থেকে শুরু করি, চোখে আক্রান্ত হতে পারে। হ্যাঁ, চোখ লাল হয়ে যাওয়া, চোখে দেখতে অসুবিধা হওয়া, আমরা এগুলোকে অনেকগুলো টার্ম বলি, এপিসক্লেরাইটিস বলি, স্ক্লেরাইটিস বলি, ইউভেটিস বলি, এগুলো হতে পারে। হ্যাঁ, তারপর যদি আমরা একটু নিচের দিকে আসি, আমাদের ত্বকে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন নডিউল তৈরি হয়, রিমাটয়েড নডিউল আমরা বলি, এবং আলসারও হতে পারে, কিন্তু মানে ঘা যেটাকে বলা হয় সংক্ষেপে আলসার হয়ে যাওয়া। তারপর চোখ ছোট ছোট দানার মতো উঠা, ভাস্কুলাইটিস যেটাকে বলে, অর্থাৎ ছোট ছোট রক্তনালী আক্রান্ত হয়ে ত্বকে সেখানে ঘা থেকে শুরু করে কিউটিনাস আলসার যেটাকে বলা হয়, পারপিউরা বলা হয়। হ্যাঁ, এগুলো আমাদের ত্বকে এই জিনিসগুলো হতে পারে। ফুসফুসে যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আমরা এটাকে বলা হয় ডিপিএলডি অথবা আইএলডিও বলা হয়, অর্থাৎ ফুসফুসে একটা মানে পুরো ফুসফুস জুড়ে একটা প্রদাহ হতে পারে, পেশেন্টের কাশি, শ্বাসকষ্ট, অক্সিজেন লাগা, এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে। এছাড়া লাংস অনেক সময় পানি জমে যায়, হ্যাঁ, যেটাকে আমরা বলি প্লুরালিফিকেশন বলি, ফুসফুসে পানি জমে যাওয়া। হার্টকে আক্রান্ত করতে পারে, হৃদ যন্ত্র যেটাকে বলা হয় আক্রান্ত করে আমাদের হৃদযন্ত্রের কার্যকারিতা, যেমন হচ্ছে যেমন লাংসে পানি জমতে পারে, যেমন হার্টেও তেমনি তেমনি করে হার্টেও পানি জমতে পারে। ঠিক আছে, এমআই যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, হার্ট অ্যাটাকও কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসে হতে পারে। এছাড়া রিউমাটয়েড নডিউল যে তৈরি হয় হার্টের মধ্যে, সেগুলো হচ্ছে হার্টের এক জায়গা থেকে আরেক জায়গায় যে সিগন্যাল পৌঁছে দেওয়ার যে বিষয়টা, সেটা আটকে যায়, যেটা আমরা বলি ব্লক, কন্ডাকশন ব্লক। হ্যাঁ, তো এরকম করে আসলে প্রত্যেকটা অঙ্গকে রিউমাটয়েড আর্থ্রাইটিস আক্রান্ত করতে পারে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, এই যে উপসর্গগুলোর কথা বললেন, এগুলো নিয়ে যখন রোগীরা ম্যাম আপনার কাছে আসছেন এবং আপনি সন্দেহ করছেন যে তিনি রুমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত, সেক্ষেত্রে ম্যাম ক্লিনিক্যালি আর কি দেখার আছে এবং কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা? ক্লিনিক্যালি অবশ্যই যে জিনিসগুলো আমি এতক্ষণ ধরে বলে আসলাম, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের পরীক্ষা করে দেখতে হয়। হ্যাঁ, চোখ থেকে শুরু করে রক্ত শূন্যতা আছে কিনা, ফুসফুসের কি অবস্থা, হার্টের কি অবস্থা, তো এটা আমাদের সব পুরো জিনিসটা আমরা একটা সার্ভে করি। এছাড়া ক্লিনিক্যালি জয়েন্ট গুলো তো অবশ্যই দেখতে হয়, জয়েন্টের কতটা প্রদাহের মাত্রা কতটুকু, এটা কি অল্প আছে, অনেক বেশি আছে, নাকি মাঝামাঝি পর্যায়ে আছে, অথবা জয়েন্টের ডিফর্মিটি যেটাকে আমরা বলি, অর্থাৎ জয়েন্ট গুলো তার স্বাভাবিক পজিশনে, স্বাভাবিক অবস্থায় নেই, অনেক সময় আছে বাঁকা হয়ে যায়। হ্যাঁ, সেই ডিফর্মিটি গুলো আমরা দেখি, কোন জয়েন্টে কি ধরনের ডিফর্মিটি আছে। আর ত্বকের অবস্থাটা দেখি ফেলি, সেই জিনিসগুলো আমি সিমটম গুলো এতক্ষণ বললাম। তো ক্লিনিক্যালি আমরা প্রত্যেকটা জিনিসই আমরা ফিজিশিয়ান হিসেবে লক্ষ্য রাখতে হয়, আমাদেরকে পরীক্ষা করে দেখতে হয়। আর আরেকটা প্রশ্ন কি ছিল স্বর্ণা, যে কিভাবে রোগটা নির্ণয় করা হবে এটা? ম্যাম, কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে কিনা? পরীক্ষা নিরীক্ষা অবশ্যই প্রয়োজন আছে। প্রথমত হচ্ছে রোগটার
যেহেতু অলরেডি বলেছি এটা একটা অটোইমিউন ডিজিজ এবং প্রদাহ হয়, কাজে প্রদাহের মাত্রা দেখার জন্য আমরা ইএসআর, সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন এই পরীক্ষাগুলো করে থাকি। তবে রোগটাকে একদম করার জন্য যে কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা, কিছু কিছু না সরি, এটা অনেক পার্সেন্টেজ, 70%-এর উপরের পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যান্টি সিসিপি একটা অ্যান্টিবডি আমরা পজিটিভ পেয়ে থাকি, রিউমাটয়েড ফ্যাক্টর একটা পরীক্ষা করে থাকি। তো এগুলো আমাদেরকে সাহায্য করে রোগটা নির্ণয়ের ক্ষেত্রে। হ্যাঁ, এছাড়া বর্তমানে আমরা বর্তমান যুগে আল্ট্রাসাউন্ড করতে পারি জয়েন্টে। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড করলে কি উপকারিতা? আল্ট্রাসাউন্ড করলে জয়েন্টের ড্যামেজ কতটুকু, আর্লি ড্যামেজ হচ্ছে কিনা, যেটাকে আমরা বলি ইরোশন, হ্যাঁ, ওটা আমাদের ট্রিটমেন্ট ডিসিশনে কিন্তু হেল্প করে থাকে, যে আমরা কি ধরনের আহ ওষুধ পেশেন্টকে দিব, কি ধরনের পেশেন্ট ওষুধ আগে পেশেন্টকে দিব। তো আমরা জয়েন্টের আল্ট্রাসাউন্ড করতে পারি। এছাড়া আমরা এক্সরেও কিন্তু করতে পারি। হ্যাঁ, তবে এক্সরে চেয়ে আল্ট্রাসাউন্ডটা আগে জয়েন্টকে বেশি রিফ্লেক্ট করে। এছাড়া যে অঙ্গগুলো আক্রান্ত হতে পারে এতক্ষণ ধরে বর্ণনা করলাম, সেগুলো দেখার জন্য কিন্তু আমাদেরকে এক্সরে করতে হয় লাংসের, কোনো ফুসফুসে কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, যদি পেশেন্টের সিমটম থাকে সেক্ষেত্রে আমরা ইসিজি করে দেখতে পারি হার্টের অবস্থাটা কি। আমরা রক্তের হিমোগ্লোবিনটা আমাদেরকে দেখতে হয়। তো অনেক কিছুই কিন্তু আমাদের, একটা হচ্ছে রোগ নির্ণয়ের জন্য আমাদের মেইনলি করতে হয় রিউমাটয়েড ফ্যাক্টর, অ্যান্টিসিসিপি। জয়েন্টের অবস্থাটা দেখার জন্য আমরা করি আল্ট্রাসাউন্ড, এক্সরে। এছাড়া রোগের কি কি অবস্থা দেখার জন্য আমাদের পেশেন্টের সিমটম অনুযায়ী ইনভেস্টিগেশন গুলো করতে হয়, যেমন এক্সরে করা, ইসিজি করা, হিমোগ্লোবিন গুলো আমাদের মাস্ট দেখতে হয়। লিভার কিডনির অবস্থাটা অবশ্যই দেখতে হয়, কারণ আমাদেরকে বিভিন্ন ওষুধপত্র দিতে হবে পেশেন্টকে। সেই ওষুধগুলো আমরা দিতে পারবো কিনা সেটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে লিভার কিডনি পরীক্ষা করে দেখতে হয়। অসংখ্য ধন্যবাদ ম্যাম, চমৎকার ভাবে বুঝিয়ে বলেছেন যে বিভিন্ন উপসর্গ নিয়ে, যখন রিউমাটয়েড আর্থ্রাইটিস এর উপসর্গগুলো নিয়ে রোগীরা আসছেন, এটা আসলে ডায়াগনোসিস করার জন্য কিন্তু বিভিন্ন প্রসিডিওরের মাঝে যেতে হয়, অনেক ক্লিনিক্যাল সাইন দেখতে হয়, এবং সেই সাথে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয়, এবং শুধু রোগ ডায়াগনোসিসের জন্য না, ট্রিটমেন্ট পারপাসেও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। এবং চিকিৎসকরা সেভাবেই আগান ডায়াগনোসিসের দিকে। ম্যাম, এবার একটু চিকিৎসা প্রসঙ্গে আসি। রুমাটয়েড আর্থ্রাইটিস এর চিকিৎসা ম্যাম যদি একটু আমাদের বলতেন, চিকিৎসা কি? রিমোট আর্থ্রাইটিস চিকিৎসা অনেকগুলো ধাপ আছে। হ্যাঁ, ধাপগুলো যদি একটু গুছিয়ে বলি, প্রথম ধাপ আমরা যদি বলি পেশেন্ট এডুকেশন, অর্থাৎ পেশেন্টকে কিন্তু তার রোগটা সম্পর্কে বুঝতে হবে। হ্যাঁ, এটা এমন কোনো রোগ না যে আমরা পেশেন্ট আসলো, একটা ওষুধ লিখে দিলাম, ব্যথা কমানোর ওষুধ লিখে দিলাম বা একটা বাতের ওষুধ লিখে দিলাম, হ্যাঁ, বাট হয়ে গেল ট্রিটমেন্ট, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তাহলে আমি যদি বলি ট্রিটমেন্টের প্রথম স্টেজটা কি, প্রথম ধাপটা কি, সেটা হচ্ছে রোগীকে রোগটা সম্পর্কে বুঝতে হবে, রোগের চিকিৎসা ধরন সম্পর্কে বুঝতে হবে, কি ধরনের চিকিৎসায় কি ধরনের সাইড ইফেক্ট হতে পারে ওষুধে সেটা বুঝতে হবে, চিকিৎসা কতদিন ধরে চলবে, কিভাবে উনি ফিজিশিয়ানের কাছে আসবে, রোগটার গতি প্রকৃতি কি, হ্যাঁ, রোগটা ওনার অর্গান কি কি এফেক্ট কি কি করতে পারে। তো প্রতিটা জিনিস সম্পর্কে কিন্তু আমাদের রোগীকে বোঝাতে হবে, এটা যে অটোইমিউন ডিজিজ সেটা বুঝতে হবে। তাহলে প্রথম ধাপ কি, পেশেন্ট এডুকেশন, পেশেন্টকে বোঝানো। দ্বিতীয় ধাপে আসি, দ্বিতীয় ধাপে ট্রিটমেন্টের ক্ষেত্রে রোগের ব্যথাটাকে নিয়ন্ত্রণে আসে। হ্যাঁ, ব্যথাকে নিয়ন্ত্রণে আসার জন্য আমরা এনএসআইডি অর্থাৎ বিভিন্ন ব্যথানাশক ওষুধ ব্যবহার করে থাকি। সেই রোগীর ক্ষেত্রে যে ধরনের ব্যথানাশক ওষুধ কার্যকরী সেটাই ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে আমরা স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ দিতে পারি, হ্যাঁ, ইনিশিয়ালি অর্থাৎ প্রথম দিকে বাতটাকে একটু দ্রুত, পেন গুলোকে বা ইনফ্লামেশন বা প্রদাহ যেটাকে বলি সেটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। কারণ আমরা এরপরে যদি আমি বলি সেটা হচ্ছে রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু ড্রাগ। তো নিয়ন্ত্রণ করার জন্য ড্রাগটাকে আমরা বা মেডিসিনটাকে আমরা দুই ভাগে ভাগ করি। এটাকে আমরা বলি ডিএমআরডি, আরেকটা বলা হয় বায়োলজিস, আরেকটা গ্রুপের ড্রাগ আছে যেটাকে বলা হয় জ্যাক কাইনেজ ইনহিবিটর বা ট্রানভাস সিনথেটিক ডিএমআরডি। হ্যাঁ, তো এই ডিএমআরডি গ্রুপ অফ ড্রাগের কাজটা কি, সেটা হচ্ছে রোগটাকে অর্থাৎ জয়েন্ট ইনফ্লামেশন, প্রদাহটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা। তো এই নিয়ন্ত্রণ আনতে তো সময় লাগবে, সেই সময়টাকে কাভার দেওয়ার জন্য আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি। হ্যাঁ, পেশেন্টের যদি পেশেন্ট নিতে পারে সেক্ষেত্রে রোগটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসবে। এই গেল রোগ নিয়ন্ত্রণের কথা। তারপর যদি আমি থার্ডে আসি, থার্ডে কি হতে পারে, পেশেন্টের ফিজিক্যাল থেরাপি। হম, তারপরে আমি বলবো অকুপেশন থেরাপি, তারপর বলবো ডায়েট এবং নিউট্রিশন সম্পর্কে। ফিজিক্যাল থেরাপি সম্পর্কে আমি আবার এটাকে আবার চার ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে যখন পেশেন্টের প্রদাহটা চলছে অর্থাৎ ইনফ্লামেশন ইজ অনগোয়িং, তখন আমরা কি করব। প্রদাহ যখন মাঝামাঝি তখন আমরা কি করব। আর প্রদাহ অর্থাৎ পেইন যখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে তখন আমরা কি করব। তার যখন প্রদাহটা চলছে তখন আমাদের কাজ হচ্ছে পেশেন্টকে বোঝানো যে এখন জয়েন্টকে বিশ্রাম দিতে হবে, রেস্ট দিতে হবে। অনেক সময় স্প্লিন্ট অর্থাৎ জয়েন্টটাকে ফিক্সড করার জন্য স্প্লিন্ট ব্যবহার করতে হয়, যাতে পেশেন্টের জয়েন্ট যত বেশি তখন মুভমেন্ট হবে পেইনটা তত বাড়বে।
আমরা স্প্লিন ব্যবহার করি, ফিঙ্গার স্প্লিন্ট আছে, রিস্ট স্প্লিন্ট আছে, হ্যাঁ। এছাড়া ওই সময়টাতে যাতে জয়েন্টটা পুরোপুরি অকেজো না বা ফিক্সড না হয়ে যায়, অকেজো না হয়, আমরা বিভিন্ন, এটাকে বলা হয় রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, অর্থাৎ অনেক বেশি হার্শ এক্সারসাইজ না, অর্থাৎ জয়েন্ট গুলাকে জাস্ট বিভিন্ন জয়েন্টের মুভমেন্টটাকে আমরা এনশিওর করব, ঠিক আছে, যাতে মুভমেন্টটা থাকে। আর যখন পেশেন্টের জয়েন্টের পেইনটা কমে আসছে, হ্যাঁ, মোটামুটি কম আছে, পুরোপুরি নিয়ন্ত্রণে নেই কিন্তু কম আছে, সেক্ষেত্রে আমরা বলি স্ট্রেংথেনিং এক্সারসাইজ, হ্যাঁ, অর্থাৎ জয়েন্ট গুলো, চারপাশে মাংসপেশিগুলো যাতে শক্তিশালী থাকে। এছাড়া এটার সাথে বিভিন্ন অ্যারোবিক এক্সারসাইজ পেশেন্টকে রেকমেন্ড করা হয়, সুইমিং, ওয়াকিং, সাইক্লিং, হ্যাঁ, বাইকিং, এই এক্সারসাইজ গুলো আমরা রিকমেন্ড করি, স্পেশালি হাঁটাটা, ওয়াকিংটা, সুইমিংটা, সাইক্লিংটা। এই অ্যারোবিক এক্সারসাইজ করে যেটা সুবিধা হয়, পেশেন্টের ফ্যাটিক, এই আর্থ্রাইটিসে কিন্তু একটা মেইন সিমটম থাকে, পেশেন্টরা খুব ক্লান্ত হয়ে যায় অল্পতে, হ্যাঁ, ফ্যাটিক, এটা পেশেন্টের ফ্যাটিক ইমপ্রুভমেন্ট হয়, অনেক সময় ফাইব্রোমায়ালজিয়া সিমটম থাকে, অর্থাৎ এই রিউমাটয়েড আর্থ্রাইটিস বাতের সাথে আবার অনেক সময় মাসেলের একটা পেইন থাকে, এটাকে আমরা বলি ফাইব্রোমায়ালজিয়া, হ্যাঁ। মাসেলের যে প্রদাহ সেটা কমে আসে, স্টিফনেসটা কমে আসে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আর যখন পেশেন্টের জয়েন্টটা পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে, তখন আমরা পেশেন্টকে অনেক ধরনের এক্সারসাইজ রেকমেন্ড করতে পারি। তবে অবশ্যই এক্সারসাইজটা আমি বলবো যে ফিজিক্যাল মেডিসিনের ডক্টর বা ফিজিক্যাল থেরাপিস্ট যারা, তাদের সাথে কমিউনিকেট করে ওনারা নির্ধারণ করতে হবে, হ্যাঁ। তারপর যদি আমরা বলি অকুপেশন থেরাপি, সেটা হচ্ছে পেশেন্ট কিভাবে কাজ করবে, তার রেগুলার যে ডেইলি অ্যাক্টিভিটিস উনি কিভাবে করবেন। যদি আমি একটু আগে বলেছি যে জয়েন্টের তার নির্দিষ্ট পজিশনে থাকে না, নির্দিষ্ট শেপে অনেক সময় থাকে না, সেক্ষেত্রে ওনার কাজগুলো কিভাবে করবেন, দৈনিক কাজগুলো কিভাবে খাবেন, কিভাবে ওনার, যদি উনি টাইপ করেন টাইপ কিভাবে করবেন, যদি উনি লেখালেখির কাজ করেন লেখালেখিটা কিভাবে করবেন, এই জিনিসটা আমরা হেল্প নিই অকুপেশনাল থেরাপিস্ট থেকে, হ্যাঁ, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে। তারপর যদি আমরা আসি ডায়েট এবং নিউট্রিশন, একটা পার্ট কিন্তু, হ্যাঁ, এই ট্রিটমেন্টের, সেই ডায়েট এবং নিউট্রিশন সম্পর্কে রোগীরা কিন্তু আমাদের প্রায় জিজ্ঞেস করে থাকে যে আমরা কি ধরনের খাবার খাবো। তো এখনো কিন্তু ডায়েট সম্পর্কে এরকম কিছু আসেনি যে এই খাবারটা খেলে উনি ভালো থাকবেন বা এই খাবারটা খেলে উনি খারাপ থাকবেন, এরকম কিছু কিন্তু নেই। তবে দেখা গেছে কিছু কিছু গবেষণায় যদি ওনাদেরকে ফিশ অয়েল, হ্যাঁ, ফিশ অয়েল অ্যাড করা হয়, অথবা যে খাবারগুলোতে কিছু নাম আছে, বৈজ্ঞানিক নাম, যেমন ইকোসাপেন্টানোয়িক অ্যাসিড, যেটা ডায়েটিশিয়ানদের কনসাল্ট করে ওনাদের উনি নিতে পারেন, সেই খাবারগুলো খেলে জয়েন্টের প্রদাহটা অনেকখানি নিয়ন্ত্রণে থাকে। এছাড়া আমরা রোগীদেরকে সবসময় এনকারেজ করি যে একটা হেলদি ডায়েট, অর্থাৎ মেডিটেরিয়ান ডায়েট যেটাকে বলা হয়, যেখানে লটস অফ ফ্রুট, ভেজিটেবলস, তারপরে মিল্ক থাকবে, ঠিক আছে, সেই ডায়েটটাকে উনি যাতে অ্যাডপ্ট করেন, তাতে কি হবে, ওনাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকবে, এবং এই রোগে কিন্তু পেশেন্টদের হার্টের সমস্যার রিস্ক অনেকখানি বেড়ে যায়, সেই রিস্কটাও অনেকখানি কমে আসবে। তো এই ধরনের ডায়েটকে আমরা এনকারেজ করে থাকি। তাহলে আমি যদি বলি একটা, আবার যদি সংক্ষেপে আমরা একটা সামারি করি, তাহলে প্রথমে আমি যেটা বললাম, পেশেন্ট এডুকেশন, পেশেন্টকে বোঝানো, সেকেন্ড হচ্ছে পেইনকে কন্ট্রোল করা, এনএসআইডি, স্টেরয়েড, তৃতীয় ধাপে আমি বলেছি রোগের ইনফ্লামেশনকে কন্ট্রোল করা, ডিএমআরডি, বায়োলজিক্স ডিএমআরডি, টনভাসিলিটি ডিএমআরডি, এগুলো বিভিন্ন ধরনের ওষুধ আছে। তারপর আমি বলেছি ফিজিক্যাল থেরাপির কথা, তারপরে বলেছি অকুপেশন থেরাপির কথা, তারপরে বলেছি ডায়েট, নিউট্রিশন, এই জিনিসগুলো হচ্ছে অ্যাজ এ হোল ট্রিটমেন্টের একটা অংশ। অসংখ্য ধন্যবাদ ম্যাম, চমৎকার ভাবে পুরো রোমাটয়েড আর্থ্রাইটিসের একটা কমপ্লিট চিকিৎসা সম্পর্কে আমার দর্শকদের জানালেন। এবং আমরা আসলে বুঝতে পারলাম এখানে কাউন্সেলিংটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ইনফ্লামেশন রোধ করার ওষুধ, সাথে পেইন কিলারের সাথে অকুপেশনাল থেরাপি এবং ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাওয়াও কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে খাদ্যাভ্যাসের দিকে আসলে নজর দিতে হবে, এবং এক্সারসাইজের দিকেও নজর দিতে হবে ম্যাম যেটি বললেন, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ম্যাম, আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু কমেন্ট এসেছে, আমি একটু কমেন্ট করতে চাই। জাফর ইমাম লিখেছেন, আপনাদের চ্যানেলের ভিডিও সমূহে শব্দের মান খারাপ, কারণ কি? দর্শক, আমরা আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। আমরা চেষ্টা করব আমাদের লাইভের সাউন্ড কোয়ালিটি আরো বেটার করার জন্য। আরেকজন দর্শক ম্যাম আসাদুজ্জামান নূর, তিনি লিখেছেন, ম্যাম সালাজিন স্টার্ট করে স্টপ করা যায়? ম্যাম, উনি হয়তো জানতে চেয়েছিলেন যে সালাজিন স্টার্ট করার পর সেটা কি বন্ধ করা যায় কিনা। ম্যাম, আপনার মন্তব্য আশা করছি। ম্যাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। ধন্যবাদ জামান ম্যাম। নূরকে, হ্যাঁ, প্রশ্নটি করার জন্য। প্রথম আমার প্রশ্ন হচ্ছে সালাদিন ওষুধটা ওনাকে কোন বাতরোগের জন্য দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কারণ এটা অনেক ধরনের বাতরোগই কিন্তু আমরা ব্যবহার করে থাকি, হ্যাঁ। আর সালাদিন শুরু করে অবশ্যই বন্ধ করা যায়, সেটা নির্ভর করবে রোগীর কি ধরনের বাতরোগের জন্য দেওয়া হয়েছে, বাতরোগটা নিয়ন্ত্রণে আছে কিনা,
হ্যাঁ, অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করবে, তবে অবশ্যই শুরু করে স্টপ করা যায়, বাট ইট ডিপেন্ডস অন দা কন্ডিশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো তোমার ডায়াগনোসিসটা কি ছিল, আপনার বাথরুমটা কি নাম, কি নামের বাথরুমে ছিল, বাথরুমটা অবস্থা কি, নিয়ন্ত্রণে আছে কিনা, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলোর উপর নির্ভর করে উত্তরটা দিতে হবে আসলে। তবে বন্ধ করা যায় এগুলো যদি আমাদের ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, হ্যাঁ, পেশেন্টের বাথরুম প্রপার নিয়ন্ত্রণে থাকে, অনেকগুলো ব্যাপার আছে, তার উপর নির্ভর করে সিদ্ধান্তটা নিতে হয়। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার উত্তরের জন্য, এবং ধন্যবাদ দর্শক প্রশ্নের জন্য। ম্যাম, যেহেতু আপনি বলেছেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এটি একটি অটোইমিউন ডিজিজ, সেই ক্ষেত্রে অটোইমিউন ডিজিজ মানেই একটা লম্বা সময়ের চিকিৎসা প্রয়োজন হয়। এখন অনেক রোগীরা আসলে জানতে চান যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এই অসুখটি কখনো ভালো হয় কিনা। ম্যাম, এই সম্পর্কে একটু জান। ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। এই রোগটি একদম যে ভালো হয়ে যাবে এমন না, তবে রোগটি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। হ্যাঁ, একদম নিয়ন্ত্রণ করা সম্ভব, যে নিয়ন্ত্রণের মাধ্যমে ওনারা সম্পূর্ণ রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে বর্তমান যুগে গবেষণা, যেহেতু এই রোগটি খুব আর্লি ডায়াগনোসিস করা সম্ভব, খুব খুব তাড়াতাড়ি রোগটা নির্ণয় করা সম্ভব, এবং খুব তাড়াতাড়ি আমরা ওষুধপত্র শুরু করতে পারি, এবং বর্তমান যুগে এমন কিছু ওষুধ বাজারে চলে এসেছে যেটা রোগীর ও বাথরুমকে এত দ্রুত এবং এত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে, সেটা পার্সেন্টেজ কিন্তু একটু কম, আমি আগে বলে রাখছি পার্সেন্টেজ কম, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টকে ওষুধ ছাড়া ভালো রাখতে পারি। হ্যাঁ, একদম ওষুধ ছাড়া ভালো রাখতে পারি। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমাদের আরো কয়েকজন দর্শক প্রশ্ন করেছেন। আহসান হাবিব শাহ তিনি লিখেছেন, বেনজাপিনের বিকল্প কি কোনো আছে? আহসান সাহেব, সাহেব কোন রোগের চিকিৎসার কথা বলতে চাচ্ছেন, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। ম্যাম, তিনি এ ব্যাপারে কিছু লেখেননি। দর্শক, আপনি নিশ্চয়ই আমাদের দেখছেন, আপনার অসুখটি সম্পর্কে আমাদের আরেকটু বিস্তারিত জানালে ভালো হয়। ম্যাম, আরেকজন দর্শক ডক্টর সঞ্জয় আহ, গাওয়ালা তিনি প্রশ্ন করেছেন, আদাব ম্যাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস উইথ প্রেগন্যান্সি ট্রিটমেন্টটা কেমন হবে? আচ্ছা, অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। হ্যাঁ, রিমাটো আর্থ্রাইটিস উইথ প্রেগনেন্সি যখন তখন কিন্তু আমরা সবগুলো মেডিসিন ব্যবহার করতে পারি না, এটা হচ্ছে প্রথম কথা। তো আমরা কি কি মেডিসিন একেবারে ব্যবহার করবো না তার একটা লিস্ট একটু দিয়ে দিই। সেমন মেথোট্রেক্সেট ওষুধটি আমরা একেবারে ব্যবহার করবো না, লেফলুনোমাইড ওষুধটি আমরা কখনোই ব্যবহার করবো না। তারপরে হচ্ছে আরো কিছু মেডিসিন আছে যেটা আমরা যেমন ব্যথানাশক যে ওষুধগুলো আছে সেটা আর্লি প্রেগনেন্সিতে আমরা ব্যবহার করবো, আর্লি ট্রাইমেস্টারে, সেকেন্ড ট্রাইমেস্টারে অর্থাৎ 30 উইকস পর্যন্ত আমরা দিতে পারি ব্যথানাশক ওষুধগুলো। তাও খুব সাবধানে দিতে হবে। হ্যাঁ, আমরা মূলত যে ওষুধগুলো রিউমাটয়েড আর্থ্রাইটিস ইন প্রেগনেন্সিতে ব্যবহার করতে পারি এবং নিরাপদ ভাবে, এর মধ্যে একটা হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধ, আর একটা হচ্ছে সালফাসালাজিন। হ্যাঁ, সালফাসালাজিন বাজারে যেটা সালাজিন নামে পাওয়া যায় সেই ওষুধটি নিরাপদ প্রেগনেন্সিতে। এছাড়া হাইড্রোক্সি ক্লোরোকুইন সেই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি। কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা অ্যাজাথায়োপ্রিন ওষুধও ব্যবহার করতে পারি যদি বাথরুমটা একেবারে নিয়ন্ত্রণে না আসে। এছাড়া নতুন যে মেডিসিন গুলো বাজারে এসেছে যেমন টিএনএফ, হ্যাঁ, বায়োলজিক্স থেরাপি যেটাকে বলা হয়, অনেক বেশি যদি বাতরোগ হয়ে থাকে, প্রেগনেন্সিতে নিয়ন্ত্রণ আসছে না, সেক্ষেত্রে আমরা বায়োলজিক্স গুলো ব্যবহার করতে পারি, টিএনএফ গুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, 32 উইকস পর্যন্ত আমরা কিছু কিছু বায়োলজিক্স কিন্তু পেশেন্টকে কন্টিনিউ করতে পারি, কিন্তু তারপর আমরা আবার কন্টিনিউ করবো না। বাজারে যে বায়োলজিক্স গুলো আসে, ইটানারসেপ্ট, অ্যাডালিমোমেব, এই মেডিসিন গুলো আমরা চালাতে পারি, কিন্তু মনে রাখতে হবে আপ টু 30 or 32 উইকস, এর উপরে আমরা আবার যেতে পারবো না। তো এই ওষুধগুলো আমরা প্রেগনেন্সিতে নিরাপদে ব্যবহার করতে পারবো। অসংখ্য ধন্যবাদ ম্যাম, এবং ধন্যবাদ ডক্টর সঞ্জয় আপনার মূল্যবান প্রশ্নের জন্য। ম্যাম, আরো বেশ কয়েকজন দর্শক লিখেছেন যে খুব সুন্দর আলোচনা, খুব ভালো লাগছে আপনাদের আলোচনা। এবং ম্যাম, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন বেনজাপিনের বিকল্প কি কোনো আছে। তিনি পরবর্তীতে আবার লিখেছেন বাত জ্বরের জন্য ম্যাডাম, তিনি বাত জ্বরের জন্য বেনজাপিন খান, এটার বিকল্প কিছু আছে কিনা ম্যাম তিনি জানতে চান। আচ্ছা, প্রশ্নটি করার জন্য খুবই ধন্যবাদ। আসলে এখানে আমাদের অনেক কিছু ক্লিয়ার করার ইস্যু আছে, পরিষ্কার করা। বাত জ্বর আর বাত রোগ কথা দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, বাত জ্বর বলতে আমরা যেটাকে মূলত বুঝে থাকি সেটা হচ্ছে রিউমাটিক ফিভার। ওকে, রিউমাটিক ফিভার আর রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগ দুটো সম্পূর্ণরূপে আলাদা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের প্রায়শই কনফিউশন হয়ে থাকে। হ্যাঁ, রিউমাটিক ফিভারের ট্রিটমেন্ট হচ্ছে বেনজাথিন পেনিসিলিন অবশ্যই, এটার বিকল্প আছে কিনা ওটা রিউমাটিক ফিভারের চিকিৎসা। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস দুটো রোগ কিন্তু পুরোপুরি আলাদা। হ্যাঁ, বেনজাথিন পেনিসিলিন হচ্ছে রিউমাটিক ফিভারের প্রধান এবং মূল চিকিৎসা। এছাড়া অনেক ক্ষেত্রে আছে, অনেক পেশেন্ট ইউজ করতে পারে, অনেক সময় অ্যামোক্সিসিলিন এই জাতীয় গ্রুপের ড্রাগও দেওয়া হয়ে থাকে। আহ তো মূলত এই দুটো রোগ কিন্তু পুরোপুরি আলাদা। এটা হচ্ছে দর্শককে বুঝতে হবে। হ্যাঁ, বাত জ্বর আর বাত রোগ পুরোপুরি কিন্তু আলাদা। অসংখ্য ধন্যবাদ ম্যাম, এবং ধন্যবাদ আহসান হাবিব শাহ
দর্শক আপনাকে আপনার এই প্রশ্নের মাধ্যমে আসলে একটি মূল্যবান বিষয় কিন্তু দর্শকদের সামনে উপস্থাপিত হলো। বাত জ্বর এবং বাত ব্যথা কিন্তু এক নয়, এটা অনেক রোগী কিন্তু দুটোকে আসলে গুলিয়ে ফেলেন। এই ব্যাপারটা নিয়ে একটু সতর্ক হতে হবে। ধন্যবাদ ম্যাম আপনার উত্তরের জন্য। ম্যাম আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে একটু বাত জ্বর বলছি ভুলে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে যদি চিকিৎসা না নেওয়া হয় কিংবা প্রয়োজনীয় চিকিৎসা না নেওয়া হয়, সেক্ষেত্রে ম্যাম জটিলতা কি হতে পারে পরবর্তীতে? ম্যাম এই সম্পর্কে একটু আমার দর্শকদের যদি জানাতেন। এটা পেশেন্টদের জানতে হবে। একটা হচ্ছে যে জটিলতা, যে আমি চিকিৎসা নিব না, অনেকে আমাকে বলে যে পেশেন্টরা এসে প্রশ্ন করে যে এটা আমি একটা ওষুধ খাবো, ব্যথাটা ভালো করে দেন। তো লম্বা সময় চিকিৎসাটা অনেক রোগী কিন্তু একসেপ্ট করতে পারে না, যে ওনারা আহ, এটা মেনে নিতে পারে না যে আমাদেরকে লম্বা সময় চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হবে, এতদিন ধরে কেন ওষুধ খেতে হবে, কেন এতদিন রেগুলার ফলো আপে আসতে হবে। এটা এটা খুবই কষ্টকর। প্রথমে আমি অ্যাডমিট করেছি যে একটা রোগীর প্রতিদিন ওষুধ খাওয়া, হ্যাঁ। এবং আমি যদি পেশেন্টকে যখন বলি যে 1 মাস পর পর আসবে, 3 মাস পর পর আসবেন, প্রথম কথা হচ্ছে যে এটা একসেপ্ট করা খুবই কষ্টকর। এটা আমরা অ্যাডমিট করছি, কিন্তু রোগটার স্বার্থে, রোগটাকে নিয়ন্ত্রণ করার স্বার্থে এটুকু মানতেই হবে, হ্যাঁ, যে রেগুলার আমাকে ওষুধ খেতে হবে। ডায়াবেটিস রোগীরা প্রতিদিন ওষুধ খাচ্ছেন, 3 মাস পর পর, 6 মাস পর পর ওনারা বেশি ফলো আপে আসছেন। এই রোগটা কিন্তু এরকমই, ডায়াবেটিসের মতো। এটা আসতেই হবে। এটা হচ্ছে আমি একটু যোগ করে নিচ্ছি, মানে প্রশ্নটা করাতে স্বর্ণা আমাকে প্রশ্নটা করাতে একটু সুযোগটা নিচ্ছি রোগীদেরকে বোঝানোর জন্য যে ফলো আপটা কত ইম্পর্টেন্ট, হ্যাঁ, লম্বা সময় চিকিৎসাটা কতটা গুরুত্বপূর্ণ। কাজে পেশেন্টরা যদি লম্বা সময় চিকিৎসাটা না নিতে চান বা না নেন, তাতে কি হবে? আলটিমেটলি জয়েন্ট গুলো তার নিজস্ব আহ, যে ক্ষমতাটা সেটা হারিয়ে ফেলবে, তার অরিজিনাল শেপেই থাকবে না। ডিফর্মিটি যেটাকে বলা হয়, বাঁকা হয়ে যাওয়া, ফিক্সড হয়ে যাওয়া, হ্যাঁ, খুব আনফরচুনেটলি দেখা যায় যে আমাদের জয়েন্টের মুভমেন্টটা যেরকম হওয়া উচিত সেটা হয় না, ফিক্সড হয়ে যায়। অতটা মুভমেন্ট হচ্ছে না, তাই উনি তার দীর্ঘ জীবনের যে কাজ, মানে ওনার যে কর্মক্ষমতা, সে কর্মক্ষমতা তো উনি হারিয়ে হারিয়ে যাবে, তাই না? তো আমাদের কর্মক্ষমতা হারিয়ে যাওয়ার চেয়ে প্রতিদিন ওষুধ খাওয়া, রেগুলার ফলো আপে আসা, এটা তো বরং ভালো। এটাই মেনে নেওয়াটাই তো ভালো, যে আমি আমার জয়েন্টের কর্মক্ষমতা হারিয়ে যাবে, আমার জয়েন্ট গুলো বাঁকা হয়ে যাবে, আমি আগের মতো খেতে পারবো না, আমি অন্যের হেল্প নিতে হবে, অন্যের সাহায্য নিয়ে আমাকে চলতে হবে, আমি আমার প্রফেশনাল লাইফটা কন্টিনিউ করতে পারবো না, হ্যাঁ। যিনি লিখছেন তিনি লিখতে পারবেন না, যিনি টাইপ করছেন টাইপ করতে পারবেন না, যিনি হাউসের কাজগুলো, হাউস হোল্ড ওয়ার্ক গুলা করছেন, উনি সেগুলো ঠিক মতো করতে পারবে না, বাচ্চার কেয়ার করতে পারবে না। তা তার চেয়ে বড় যে আমি প্রতিদিন ওষুধ খাবো ডাক্তারের পরামর্শ মতো, এবং রেগুলার যে ফলো আপ, যে শিডিউল যেভাবে আসতে হবে সেটা নিয়ে সেটা মেনে চলবো, তাহলে আমার আহ রোগটা নিয়ন্ত্রণে থাকবে এবং আমার কর্মক্ষমতা আমি হারিয়ে ফেলবো না, একটা স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে পারবো। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আসলে একটা মানুষ যখন স্বনির্ভরতা হারিয়ে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে, সেটা কতটা দুঃখজনক সেটা যিনি এই সমস্যায় আক্রান্ত তিনি আসলে বোঝেন। আমরা চাই না কেউই এরকম পর্যায়ে চলে যাক যে অন্যের উপর নির্ভরশীল হতে হবে, তার জয়েন্টের কর্মক্ষমতা হারিয়ে যাবে কিংবা ডিফর্মিটি গ্রো করবে। সুতরাং বাত ব্যথার ক্ষেত্রে, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং দীর্ঘমেয়াদী যে চিকিৎসাটা সঠিক চিকিৎসা সেটা কিন্তু নিতে হবে। ম্যাম আমরা আমাদের বিদায়ের সময় চলে এসেছি। বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি ম্যাম? অনেক ধন্যবাদ স্বর্ণা। হ্যাঁ, দর্শক উদ্দেশ্যে বলা আছে 2-3টি কথা। একটা হচ্ছে এই বাথরুমটি আক্রান্ত হলে প্রথম কথা হচ্ছে ডিসহার্টেড হওয়া যাবে না, হ্যাঁ, যে অনেক বেশি মনক্ষুণ্ণ বা যে অনেক কিছু হয়ে গেল আমার, আমার বুঝে আর কোনো কি হবে, আমার কি চিকিৎসা হবে, বা আমাকে লম্বা সময় ওষুধ খেতে হবে। তো এই ধরনের চিন্তাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, 1 নাম্বার কথা হচ্ছে এটা। এবং 2 নাম্বার কথা হচ্ছে এই রোগীর খুব ভালো চিকিৎসা আছে, বর্তমানে খুব ভালো ওষুধ বাজারে আছে যেটার মাধ্যমে বাতরোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব, সেই ওষুধগুলো খাবেন। 2 নম্বর হচ্ছে রোগটা সম্পর্কে বুঝতে হবে যে আমার ডিজিজটা কেমন, হ্যাঁ, গতির প্রকৃতি কেমন, ওষুধ না খেলে কি হবে। তৃতীয় কথা হচ্ছে যে মেডিসিন গুলো আপনি সেবন করছেন, হ্যাঁ, চিকিৎসক আপনাকে যখন মেডিসিন গুলো দিবেন, এক একটা মেডিসিনের সাইড ইফেক্ট বা অ্যাডভার্স ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া, হ্যাঁ, এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম। যে আমার এই ড্রাগে অসুবিধা হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেটাও কিন্তু রোগীদেরকে জানতে হবে। কি পার্শ্ব প্রতিক্রিয়া হলে উনি ওষুধটি বন্ধ করবে বা ওষুধ পরিবর্তন করতে হতে পারে। একটা ওষুধ দিলে কিন্তু সাথে সাথে কাজ করে না, যে 3 মাস পরে কাজ করে, 6 মাস পরে আমার রোগটা পুরোপুরি নিয়ন্ত্রণ আসবে। একটা ওষুধে কাজ না করলে আমাকে দ্বিতীয় ওষুধ যোগ করতে হবে, একটা ওষুধে কাজ না করলে আমাকে ওষুধ পাল্টে ফেলে ভিন্ন ওষুধ যোগ করতে হবে। ঠিক আছে? আমরা এই কাজে বিভিন্ন ধরনের অপশন আছে, হ্যাঁ। এবং এই জিনিসটা একসেপ্ট করতে হবে যে আমাকে লম্বা সময় চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে,
এবং একটা রেগুলার ফলো আপ শিডিউল মেনটেন করতে হবে, ডক্টরের কাছে আসে বা ফিজিশিয়ানের কাছে আসে। স্বর্ণার যে কোশ্চেনটা আমি আর একটু যোগ করতে চাই স্বর্ণার প্রশ্নতে, যে অনেক রোগী এসে বলে যে রোগটা ভালো করে ফেলতে পারলে ভালো হয়, আর যাতে না থাকে নির্মূল করে ফেলতে ফেলতে পারলে ভালো হয়, এরকম কিন্তু আমরা অনেক সময় সম্মুখীন হই। তো রোগীদের উদ্দেশ্যে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যেটা হবার নয়, মানে এটা তো এখনো বিজ্ঞানে আসেনি যে আমি রোগটাকে নির্মূল করে ফেলবো, সেটা সম্ভব না। আসলে রোগটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, বারবারই বলছি নিয়ন্ত্রণ করা সম্ভব, নির্মূল করা সম্ভব নয়। হ্যাঁ, যদি বিজ্ঞানে যখন আসবে নির্মূল করা সম্ভব, তখন আমরা রোগীদেরকে বলতে পারবো হ্যাঁ রোগটা নির্মূল করা সম্ভব। তা এখন পর্যন্ত আমি রোগীদের উদ্দেশ্যে বলতে চাই যে রোগটা নিয়ন্ত্রণ করার সময় এটা মাথায় রাখতে হবে, ওষুধ সেবন করতে হবে, ওজন নিয়ন্ত্রণ। দুঃখিত দর্শক, আমাদের গেস্ট এক্সপার্ট ডক্টর ফারজানা সুমি ম্যামের ইন্টারনেট সংযোগের গোলাযোগের কারণে ম্যাম আমাদের সাথে এই মুহূর্তে নেই। আমরা অপেক্ষায় আছি, খুব তাড়াতাড়ি হয়তো ম্যামকে আমাদের সাথে আবার পেয়ে যাব। দর্শক, আজ চমৎকার আলোচনা করেছি আমরা বাত রোগ বিষয়ে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বাতরোগের আধুনিক চিকিৎসা সম্পর্কে জানলাম। অনেক দর্শক আমাদের সাথে আছেন, আপনাদের আবারও ধন্যবাদ জানাই। আমাদের সাথে থাকুন, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের গেস্ট এক্সপার্ট আমাদের সাথে যুক্ত হবেন। আম, আমাদের সাথে দর্শক অনেকেই প্রশ্ন করেছেন। দর্শক, একটু আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর ম্যামের কাছ থেকে নেওয়ার জন্য। আমরা কিন্তু আসলে বেশ অনেকটা বিষয়ে কথা বলেছি, বাতরোগ বিষয়ে অনেক কিছু জেনেছি, এবং ম্যাম কিন্তু আসলে বলছিলেন যে এই রোগকে নির্মূল করা সম্ভব নয়, নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সুতরাং নিয়ন্ত্রণে রাখার জন্য আসলে যা কিছু করা প্রয়োজন সেটা কিন্তু করতে হবে, চিকিৎসা নিতে হবে, এবং কি দীর্ঘমেয়াদী চিকিৎসা যেহেতু এটা, ধৈর্য নিয়ে আসলে চিকিৎসা নিতে হবে। এবং ম্যাম যেটি বললেন যে আসলে খুব দ্রুত কিন্তু এই সমস্যার সমাধান হয় না, এটা দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়, এবং সেক্ষেত্রে ধৈর্য নিয়ে চিকিৎসাটা নিতে হবে, এবং এটিকে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এর মাধ্যমে চিকিৎসাটা নিতে হয়। প্রথমেই মাথায় রাখতে হবে যে আসলে এটা নির্মূল করা সম্ভব না, এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং দ্বিতীয়ত বিভিন্ন রকম ওষুধের পাশাপাশি ফিজিক্যাল মেডিসিন এর সাহায্য নিতে হবে, এবং সেই সাথে ব্যায়াম এবং খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে হবে, এবং ওজনটা নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুব জরুরি। কেননা ম্যাম বলেছেন যে এটি যেহেতু একটা অটোইমিউন ডিজিজ, আমাদের বিভিন্ন জয়েন্টকে যেমন এই যে এফেক্ট করছে, ঠিক তেমনি আমাদের হার্টের উপরেও কিন্তু বিভিন্ন ধরনের প্রভাব পড়ছে। সেক্ষেত্রে হার্টকে সুস্থ রাখতে গেলে কিন্তু একটা সুস্থ হেলদি ডায়েটের প্রয়োজন রয়েছে, এবং একটা সঠিক মাত্রার ওজনেরও প্রয়োজন রয়েছে, এবং সে ব্যাপারে আমার মনে হয় আমরা আরো বেশি সতর্ক হব। দর্শক, আমরা আমাদের গেস্ট এক্সপার্টের জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ ম্যাম আমাদের সাথে আবার যুক্ত হওয়ার জন্য। ম্যাম, আমি একজনের প্রশ্ন নিতে চাই, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আব্দুল হামিদ। ম্যাম, তিনি লিখেছেন, আমার মায়ের কোমরের হাড় ক্ষয় আছে, এতে সব ডাক্তারই ন্যাপ্রোক্সেন, ক্যালসিয়াম এবং ভিটামিন B1 B6 B12 দিয়ে থাকেন, কিন্তু কিছুদিন ব্যথা থাকে না, আবার কতদিন পর ব্যথা শুরু হয়, এখন কি করা যায়? আচ্ছা, অনেক ধন্যবাদ দর্শককে প্রশ্নটি করার জন্য। আবারও একই কথাই বলতে পারছি, কোমর ব্যথাটা কেন সেটা দেখতে হবে, যে কোমর ব্যথাটা কি কোনো বাতরোগের কারণে নাকি অন্য কোনো কারণে। হ্যাঁ, সেটার উপর নির্ভর করে চিকিৎসাটা হয়ে থাকবে। আসলে উনি কি বলেছেন যে ওনার মার কোমরের ব্যথার ডায়াগনোসিসটা কি বা রোগটা নির্ণয় হয়েছে কিনা? না ম্যাম, তিনি এ ব্যাপারে কিছু লেখেন। সেক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে রোগটা কি সেটা জানতে হবে। আসলে হ্যাঁ, ডায়াগনোসিসটা না জেনে চিকিৎসাটা করা সম্ভব নয়। যদি ওনার কোমরে ব্যথাটা কোনো বাতরোগের কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে বাতরোগের চিকিৎসা শুরু করতে হবে। কিন্তু এমন যদি হয় যেটা অন্য কোনো কারণে, যেটাকে আমরা ডিস্ক প্রলাপস বলি, হ্যাঁ, রুটে কোমরের নার্ভে কোনো চাপের কারণে হচ্ছে, সেটার কারণে যদি হয়ে থাকে, তাহলে রোগীর ওজন নিয়ন্ত্রণ করা, ফিজিক্যাল থেরাপি, এক্সারসাইজ, সেগুলোর মাধ্যমে যেতে হবে। তারপর যদি পেইনটা খুব অনিয়ন্ত্রিত থাকে, ব্যথা অনেক বেশি থাকে, আরো কিছু ফ্যাক্টর আছে, তাহলে অনেক সময় সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হয়। তো এক একটা রোগের চিকিৎসা আসলে এক এক রকম। হ্যাঁ, কোমরের ব্যথাটার কারণটা জেনে চিকিৎসাটা করতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমাদের সাথে আলোচনা করছিলেন যে এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে কথা বললাম, এটা নিয়ন্ত্রণে রাখাটা জরুরি, এবং এটা নির্মূল করা পুরোপুরি সম্ভব নয়। ম্যাম, সেই ব্যাপারে আরো কিছু জানবো আপনার কাছ থেকে। আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে যেটা বলছিলাম, যে এটুকু মেনে নিতে হবে যেটা নিয়ন্ত্রণ করা সম্ভব, হ্যাঁ, নির্মূল করা সম্ভব নয়। তবে যেটা বলতে চাচ্ছিলাম, আমি কতটুকু শোনা গেছে আমি জানি না, যে আহ প্রতিদিন আমাকে ওষুধ খাওয়া এবং রোগীকে রেগুলার চিকিৎসকের কাছে আসা, হ্যাঁ, ফলো আপ করা, এই কষ্টটুকু মেনে নিতে হবে। আসলে এই কষ্টটুকু মেনে যদি নিতে পারেন, তাহলে উনার
রোগটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং উনি ওনার জীবনটাকে উনি একটা কার্যকরহীন ভাবে অতিবাহিত না করে উনি কর্মক্ষম হয়ে এবং সুস্থভাবে উনি জীবনকে অতিবাহিত করতে পারবেন। এটা ছিল আমার মূল বক্তব্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফারজানা সুমি ম্যাম। আপনার মূল্যবান সময়ের জন্য আবারও কৃতজ্ঞতা জানাই, এবং ধন্যবাদ দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন। আশা করছি আমাদের পুরো আলোচনাটি ফলপ্রসূ ছিল এবং অনেক বিষয়ে অনেক তথ্য পরামর্শ আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। দর্শক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমাদের আজকের লাইভ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe.